কাল শুরু বাজেট অধিবেশন। সরকারি দলের সংসদীয় সভা আজ। 2031 সাল নাগাদ করমুক্ত আয় সীমা 4.5 লাখে উন্নীতের পরিকল্পনা। শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে ফের আগুন। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। সকালে প্রতিবেদন দাখিল। স্টেশনে লোকবল সংকটে লালমনিরহাট বুড়িমারি রেলপথে অচল অবস্থা। ধীর গতিতে বাড়ছে শিডিউল বিপর্যয়। দ্রুত নিয়োগের আশ্বাস। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশির আলিজা। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে কাল। নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর কিছু এলাকায় আগ্নেয়াস্ত্র বহন সহ সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ ও মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। মহাখালী ক্রসিং থেকে বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা সহ মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত, সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং সীমানার মধ্যে সব রাস্তা ও গলিতে এই ধরনের নিষেধাজ্ঞা থাকবে। এদিকে আজ বিকেল 3টায় সংসদ ভবনে সরকারি সংসদীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাথায় আছে উচ্চ মূল্যস্ফীতির চাপ, বাজার ব্যবস্থাও টালমাটাল। এমন পরিস্থিতিতে আসছে বাজেটে আলোচনায় করমুক্ত আয়সীমা, যার রূপরেখা থাকবে 11 জুনের বাজেটে। সবকিছু বিবেচনা করে আগামী 2 কর বর্ষে করমুক্ত আয়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে সরকার, তবে পরিমাণ খুবই অল্প। বর্তমান বাস্তবতায় করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানো বাস্তবসম্মত নয় বলে মনে করছেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। মনিরুল ইসলামের প্রতিবেদন। নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী, সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। উচ্চ মূল্যস্ফীতির এই তীব্র চাপে যখন দিশেহারা মধ্য ও নিম্নবিত্ত, তখনই কিছুটা স্বস্তির খবর আসছে ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য। আগামী 2026-27 এবং 2027-28 কর বর্ষে ব্যক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বাড়িয়ে 3,75,000 টাকা করার পরিকল্পনা করছে সরকার। মূলত সীমিত আয়ের মানুষের করের চাপ কমাতে এবং সামাজিক সুরক্ষা জোরদার করতেই 25,000 টাকা বাড়ানোর এই উদ্যোগ। শুধু আগামী 2 বছরই নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে 2028-29 কর বর্ষে করমুক্ত সীমা 4 লাখ এবং 2029-30 কর বর্ষে 4.5 লাখ থেকে 4.5 লাখ টাকায় উন্নীত করার রোডম্যাপও আসতে পারে 11 জুনের বাজেটে। অবশ্য বিভিন্ন মহল এই সীমা আরও বাড়ানোর দাবি জানিয়ে আসছে। এফবিসিসিআই ও ডিসিসিআই 5 লাখ, এমসিসিআই 4.5 লাখ এবং প্রধান বিরোধী দল করমুক্ত আয়সীমা 6 লাখ টাকা করার সুপারিশ করেছে। বিভিন্ন জায়গা থেকে একটা চাহিদা ছিল যে 5 লাখ টাকা, এমনকি 5.5 লাখ টাকা করমুক্ত আয়ের সীমা করার। সেটা না করলেও মনে করেন 4 এর উপরে যদি 4.5 লাখও যদি হতো ধাপে ধাপে করা, সেটা কিন্তু একটা হতো। সিপিডির নির্বাহী পরিচালক বলেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয় কমে গেছে, তাই করমুক্ত আয়সীমা বাড়ানোর কোনো বিকল্প নেই। গত 3 বছরের উপরে যে এই যে উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের যে ক্রয় ক্ষমতা, এটার অবক্ষয় হয়েছে, মানুষের জীবনযাত্রার মান নিচে নেমে গেছে, সেইটার দিকে লক্ষ্য রেখে এইটা আরেকটু বাড়ানো যেত। সেটা হয়তো পরবর্তীতে বাজেট ঘোষণার পরেও সরকার সেটা বিবেচনা করতে পারে। শেষ পর্যন্ত সাধারণ মানুষের পকেটের চাপ কমাতে 11 জুনের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী চূড়ান্ত কি ঘোষণা আনেন, সেটাই এখন দেখার বিষয়। সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে যে নির্ভর ঋণ ডেটের মধ্যে একটা ট্র্যাপের মধ্যে চলে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইন্যান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে বিমানবন্দরের কার্গো শেডে এই আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে
রাত 11:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আজ সকালে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। মধ্যরাতে বিমানবন্দরের কার্গো শেড পরিদর্শনে গিয়ে এসব কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ সম্পর্কে বোঝা যাবে। 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে 1411 শিশু। এর মধ্যে ঢাকায় 4 ও সিলেটে 1 শিশু মারা গেছে। এই নিয়ে গত 15 মার্চ থেকে দেশে 610 শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 76,876 শিশুর। এ সময় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 62,287 শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 58,154 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফরিদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। চলতি বছরের প্রথম 5 মাসেই জেলাটিতে আক্রান্তের সংখ্যা 2,500 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 20 শিশুর। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে খোলা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। ফরিদপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। প্রতিদিনই নতুন নতুন শিশু আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। তিল ধারণের ঠাঁই নেই আইসোলেশন ওয়ার্ডে। সংক্রমণের পাশাপাশি বাড়ছে মৃত্যু। চলতি বছরের 5 মাসেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে 20 শিশু, আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2,500। রোগটির এমন মহামারী রূপ নেয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। ঠান্ডা, তারপরে হাম দেখা দিচ্ছে। হামের পরে আমরা এখানে আসছি, গতকাল থেকে আরো বাড়ছে। এই জিনিসটা ট্রিটমেন্টের দরকার। রাস্তা দেখা যাচ্ছে অবহেলার কারণে সেটাতে 1 ঘন্টা 2 ঘন্টা পরে তাদের ইচ্ছা আমাদের ব্যবহার করে। মোটামুটি চিকিৎসা ভালোই চলতেছে, আপাতত কোনো সমস্যা হইতেছে না। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে 45 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এখানে রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যাটাও একটু বেশি। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন হয়ে গেছে। আশা করি যে এটার হাম কমে যাবে এবং এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ইতিমধ্যেই আমরা ডেঙ্গুর জন্য যে ফ্লুইড দরকার হয় সেই ফ্লুইডগুলো ক্রয় সম্পন্ন করেছি। ডেঙ্গুর কিট যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে কিনে মজুত করেছি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শতভাগ টিকাদান নিশ্চিতের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে হবে। সামনে ডেঙ্গু মৌসুম, তার উপর হামের ভয়াবহতা মিলে জেলার স্বাস্থ্যসেবায় বড় ধরনের ঝুঁকির আশঙ্কা জানান তারা। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। ঢাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সচেতনতামূলক সমাবেশে একথা জানান তিনি। বাকিটা জানাচ্ছেন মুতাসির আলী। প্রতিনিয়ত শব্দ দূষণে শ্রবণ শক্তি হারাচ্ছে রাজধানীবাসী। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ সহ নানা ধরনের স্বাস্থ্য জটিলতাও দেখা দিচ্ছে বলে বহুদিন ধরেই জানিয়ে আসছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবারে তাই বিশ্ব পরিবেশ দিবসে গুলশান 2-এ শব্দ সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। এতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা এআই এর সুফল পাওয়া গেছে। শব্দ দূষণ নিয়ন্ত্রণেও এই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। ট্রাফিক ব্যবস্থায় যে এআই ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু আমরা মোটামুটিভাবে সফল হয়ে গেছি। জনগণ কিন্তু সেই আইন এবং বিধি মেনে চলছে। অতএব একটা জিনিস যেহেতু পাইলট বেসিসে সফল হয়েছে, পরবর্তীতে সেটাকে অনুসরণ করেই আমরা সেই কাজগুলো করার জন্য চেষ্টা করছি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দ দূষণ রোধে বিশেষ ব্যবস্থা কার্যকরের কথা জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নীরবে, সেখানে কোনো শব্দ দূষণ থাকবে না, হবে না। তারপরেও যদি কেউ অমান্য করে, আইন অনুযায়ী ডিআইজি সাহেব তার
ব্যবস্থা গ্রহণ করবেন। শব্দ দূষণ রোধে সমন্বিত প্রকল্পের কথা জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকও। দিন দিন যেভাবে এটা বাড়ছে, আমরা মনে করি যে আইন প্রয়োগ করে এটা সম্ভব না। এটাকে করতে হলে শুধুমাত্র সচেতনতা এবং আমাদের সেই সচেতনতার সাথে নিজেকে প্রোঅ্যাক্টিভ করা। শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানান ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান। আমরা এই শব্দ দূষণ আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করতে যাচ্ছি। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। কোথাও কোথাও বৃষ্টিপাত হলেও আরও কয়েকদিন দাবদাহ অব্যাহত থাকতে পারে। এর মধ্যেই যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, দিনাজপুর সহ কয়েক জেলায় তীব্র দাবদাহদের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সংস্থাটি জানায়, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে এখনই গরম থেকে স্বস্তি মিলবে না। জুনের মাঝামাঝিতে বৃষ্টি বেড়ে কমবে তাপমাত্রা। মশিউর রহমানের রিপোর্ট। খুব বড় অস্বস্তিকর গরম, খুব মারাত্মক গরম, রাতে ঘুমান যায় না, বাচ্চা কাচ্চা লয়ারি খুব গরমে খুব ভুগতেছি। মানুষের তো ভিতরে একটা অশান্তি ঢুকে গেছে, ফ্যান চাললে ফ্যানের বাতাসটাও খারাপ লাগে। তীব্র গরমে হাসপাস অবস্থা মানুষের। দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এতে পড়ছে প্রাণ, প্রকৃতি। তৃষ্ণা মেটাতে রাস্তার পাশে লেবু শরবতই ভরসা খুঁজছেন সাধারণ পথচারী ও খেটে খাওয়া মানুষ। অনেক গরম, এই তাপমাত্রা আর আমরা সহ্য করতে পারছি না। অনেক কষ্ট হয়েছে এতদিন গাড়ি চালায়া, যে পরিমাণ গরম গেছে। তোকমার শরবত বানাই আর এই যে লেবু ট্যাং। যে গরম পড়ছেন, খাইতে চাইছেন, কি করবো, বাচ্চা মানুষ এর জন্য হয় না। শুধু তাপমাত্রা বেশি হওয়ায় নয়, বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের উপস্থিতি এবং দিনরাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় ভ্যাপসা গরম বেশি মাত্রায় অনুভূত হচ্ছে। জলীয় বাষ্পের যখন বেশি থাকার কারণে যদিও তাপমাত্রা 36 বা 37-এর মধ্যে থাকবে, কিন্তু মানুষের অনুভূতি সেটা 40 ডিগ্রি বা তার চেয়ে বেশি অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হলেও এই তাপপ্রবাহ এখনই পুরোপুরি কমবে না। দেশের 25 থেকে 50% এরিয়াতে সারা দেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিপাতের কারণে এই যে তাপমাত্রা গতকালকে যেটা ছিল সেখান থেকে কিছুটা কমে যাবে, তবে সেটা কিন্তু মানুষের স্বস্তি দিতে পারবে না। দাবদাহ নিয়ে আরও খারাপ খবর দিচ্ছে আবহাওয়া অফিস। তারা বলছে, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর সহ বেশ কয়েক জেলায় বইতে পারে তীব্র তাপপ্রবাহ। মৃদু থেকে মাঝারি এবং কোনো কোনো জেলায় হয়তো অল্প কিছু বিচ্ছিন্নভাবে 2-1টা জেলায় হয়তো 40 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। যে 40 ডিগ্রি তাপমাত্রা মানে আমাদের যে তীব্র তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা জানান, বর্তমানে মিয়ানমার উপকূলের কাছাকাছি অঞ্চলে অবস্থান করছে মৌসুমী বায়ু। বাংলাদেশে প্রবেশ করতে আরও 3 থেকে 4 দিন সময় লাগতে পারে। জুনের মাঝামাঝিতে সারা দেশের উপর মৌসুমী বায়ু বিস্তৃত হলে বৃষ্টিপাত বেড়ে কমবে গরমের তীব্রতা। স্বস্তির খবর বলতে পারি যে 11 তারিখ থেকে যে বৃষ্টিটা শুরু হবে, তখন মানুষের যে অস্বস্তি ভাবটা কমে যাবে। তীব্র গরমের এই কয়েকদিন মানুষকে বিনা প্রয়োজনে রোদে না যাওয়া সহ পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেন তারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। স্টেশনের লোকবল সংকটে অচল অবস্থা তৈরি হয়েছে লালমনিরহাট বুড়িমারি রেলপথে। কয়েকটি স্টেশনে বন্ধ হয়ে গেছে ট্রেন ক্রসিং কার্যক্রম। ফলে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না ট্রেনগুলো। জনবল সংকটের কথা স্বীকার করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলেন চালকরা। আর দ্রুতই নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সুমন খানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তাহসিন তারিন। বর্তমানে লালমনিরহাট বুড়িমারি রোডে মাত্র 2টি স্টেশনে ট্রেন ক্রসিংয়ের ন্যূনতম ব্যবস্থা রয়েছে। কর্তৃপক্ষের এমন উদাসীনতার মাশুল গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। একটি ট্রেনের ক্রসিং মেলাতে গিয়ে অন্য একটি ট্রেনকে লাইনে বসে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এতে ব্যাহত হচ্ছে যাতায়াতের সময়সূচি। জেলায় 13টি স্টেশনের মধ্যে স্টেশন মাস্টার আছে মাত্র 7 জন। এর মধ্যে বুড়িমারিতে 1, বাউড়াতে 2, কাকিনায় 2 ও আদিতমারিতে রয়েছে 2 জন। কয়েকটিতে লোকবল সংকট আরও ভয়াবহ। কর্মঘণ্টারও যে একটা অর্থনৈতিক মূল্য রয়েছে, এটা ভেবে দেখে অতি বিলম্বে এই সমস্যা সমাধানের জন্য আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ যদি চেষ্টা করেন এই ক্রসিং সময়টা আরও কমে আনতে পারে। হাতীবান্ধা রেল স্টেশনকে ক্লোজ ডাউন করা হয়েছে
এটা কোন ধরনের আসলে বৈষম্য, এটা আমি বুঝতে পারলাম না। স্টেশনগুলো অভিভাবকহীন হয়ে পড়ায় লাইনের ট্রেন চলাচল যেমন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, তেমনি নির্ধারিত সময়ে গন্তব্য পৌঁছানো যাচ্ছে না। জনবল সংকটের বিষয়টি স্বীকার করে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করলেন চালকরা। স্টেশন মাস্টার স্বল্পতার কারণে স্টেশনটা ক্লোজ আছে বা লোকবল সংকটের কারণে। আমাদের রেলে তো লোকবল এমনিতেই সংকট। 4 উপজেলার উপর দিয়ে যাওয়া এই রেলপথ শুধু কাকিনা ও পাউরা স্টেশনে হচ্ছে ট্রেন ক্রসিং। হাতিবান্ধা স্টেশনের কার্যক্রম বন্ধ থাকায় সাময়িক সমস্যার কথা জানালেন এই স্টেশন মাস্টার। দ্রুত চুক্তি নবায়ন করে এবং সামনে এএসএম এর একটা নিয়োগ হবে, তো দ্রুত সব অচল অবস্থা কেটে যাবে। অচল অবস্থা কাটাতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর কথা জানায় রেলওয়ে প্রশাসন। সহকারী স্টেশন মাস্টার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। নিয়োগ হলে আমরা স্টেশনগুলো চালুর ব্যবস্থা নেব, তখন ক্রসিংয়ের সময়টা কম লাগবে। শুধু আশ্বাস নয়, দ্রুত এই সমস্যার সমাধান চান 5 উপজেলার যাত্রীরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এবং ক্রসবার স্থানীয়দের কাছে যমুনা ক্লোজার বা চায়না বাঁধ নামে পরিচিত। নদীর চারপাশে সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন হাজারো দর্শনার্থী ভিড় জমান এই বাঁধে। পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে পিছিয়ে আছে এই স্থানটি। পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে পদক্ষেপের কথা জানায় কর্তৃপক্ষ। আশরাফুল ইসলাম জয়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত যমুনা ক্লোজার এখন স্থানীয়দের অন্যতম বিনোদন কেন্দ্র। বিশাল জলরাশি, খোলা আকাশ আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য নজর কাড়ে ভ্রমণ পিপাসুদের। পরিবার পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে এখানে ছুটে আসেন অনেকে। বিশেষ করে বিভিন্ন দিবসে প্রতিদিনই প্রায় 20,000 দর্শনার্থীর সমাগম ঘটে। প্রয়োজনীয় পর্যটন সুবিধা বাড়ানো হলে ক্লোজারটি দেশি বিদেশি পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে জানায় দর্শনার্থীরা। সিরাজগঞ্জে বিনোদনের জন্য কোনো জায়গাই নেই, একমাত্র আমাদের এই হাট পয়েন্টটা। আর এই হাট পয়েন্টে আসলে ওইভাবে যে বিনোদন মানুষ পায় এটা কিন্তু ঠিক না, কারণ এর জন্য আমাদের দরকার অনেক কিছু। কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করবো যে আমাদের জন্য হাট পয়েন্ট হোক আর যেখানে হোক না কেন একটা পর্যটন কেন্দ্র হবে, একটা রিসোর্ট হবে, একটা ভালো ওয়াশরুম হবে যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে যেতে পারবে। এইখানে কোনো থিম পার্ক করতে পারে, অনেক জায়গা আছে, একটা সুন্দর একটা থিম পার্ক করতে পারে। এরকম আরো কিছু যদি করে তাহলে বাইরের পর্যটকরা আমাদের এখানে আসবে। তবে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রের উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যে প্রাথমিকভাবে এই আলোচনাগুলো করেছি, আমরা পর্যটন কর্পোরেশনের সাথেও কথা বলেছি। তো আমরা চিন্তা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের এই হাট পয়েন্টকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়। যমুনার বুকে নৌকায় নদী ভ্রমণ, সূর্যাস্ত দেখা এবং মনোরম পরিবেশ সবকিছু মিলিয়ে সিরাজগঞ্জ ক্লোজার হতে পারে উত্তরাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও মরহুম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় টিম খোরশেদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। পিরোজপুরে জরুরি জলবায়ু পদক্ষেপ ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপিত হয়েছে। ফল পেয়েছি, এবছরই পেয়েছি। আজকের পদক্ষেপ আগামীর নিরাপত্তা, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মানিকগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান, বিনামূল্যে গাছ বিতরণ এবং সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি শহরে স্বেচ্ছাসেবী সংগঠন উই ক্যান চেঞ্জ এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের শিবচরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জের সদর উপজেলার ডুমুরিসা হাটখোলা এলাকায় কথিত কিশোর গ্যাংয়ের সহযোগীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর দোলকালী মন্দিরে 3 দিনব্যাপী হরিবাসরের উদ্বোধন করেন নাটোর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকি মোকাবেলা এবং হাওর অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় সুনামগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস 2026 উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নওগাঁ বদলগাছি সড়কের দুপাশে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু। বগুড়ার সোনাতলায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে উপজেলা সমবায় দলের নেতৃত্বে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও জনগণের মাঝে চারা বিতরণ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নেত্রকোনায় গাছ দত্তক কর্মসূচি পালিত হয়েছে। গাজীপুরের টেলিভিশন ও মাল্টিমিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের ওয়ার্কশপ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে পুতিন বলেন, চূড়ান্ত শান্তি চুক্তির আগে এমন মুখোমুখি বৈঠকের কোনো প্রয়োজন নেই। প্রকাশ্যে চিঠি লেখার এই পদ্ধতি আলোচনাকে এগিয়ে নেয়ার পরিবর্তে বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট। এর আগে জেলেনস্কি যুদ্ধ অবসান, যুদ্ধবিরতি, যুদ্ধবন্দী ও বেসামরিক নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছিলেন। তবে পুতিন স্পষ্ট করে বলেন, চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরের পর্যায়ে পৌঁছালেই কেবল তিনি জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসবেন। মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালীর কাছে ইরানের গোরুক ও কেশম দ্বীপের নজরদারি ও রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের 4টি ড্রোন ভূপাতিত করার দাবি করে দেশটি। ইরান কার্যত হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করায় বৈশ্বিক তেল সরবরাহ ও দামে চাপ বেড়েছে। যুদ্ধ থামাতে 2 দেশ পরোক্ষ আলোচনা চালালেও গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনও সমঝোতা হয়নি। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অধিকাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র কারখানা ধ্বংস হয়েছে। সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বের সেরা শহরগুলির নাগরিক জীবন একদিকে যেমন আধুনিক, তেমনি সুন্দর শহরগুলোর দৃশ্যপট। সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতির সৌন্দর্যের অসাধারণ মিলন ঘটেছে এই শহরগুলিতে। ঐশী আলমের প্রতিবেদনে জানাচ্ছে বাকিটা। বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের তালিকায় প্যারিসের নাম না আসলে সেটা অসম্পূর্ণ। প্যারিসের প্রতিটি কোণায় রয়েছে সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। এখানকার ঐতিহাসিক স্থাপত্য, কফি শপ এবং রাস্তার বাজার সবকিছুই শহরটির সৌন্দর্য বাড়িয়েছে। আরেকটি চমৎকার শহর হইয়ানে, যা তার পুরনো শহরের জন্য বিখ্যাত। এখানে ঐতিহাসিক কাঠের ঘর, প্রাচীন মন্দির এবং 17 শতকের একটি জাপানি সেতুর দেখা মেলে। আরও রয়েছে স্পেনের বার্সেলোনা। এর সমুদ্র সৈকত, আকর্ষণীয় স্থাপত্য এবং আধুনিক আর্টের মিশ্রণ একে একটি অপরিহার্য গন্তব্যস্থল করে তুলেছে। এখানে গাউডির সাদাগ্রা ফ্যামিলিয়া এবং পার্ক গোয়েলের দেখা মেলে। জাপানের কিয়োটো শহরটি তার শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে প্রচুর প্রাচীন মন্দির ও বাগান রয়েছে, যা এটিকে একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত করে। ব্রিটেনের লন্ডন শহরটি তার সমৃদ্ধ ইতিহাসের জন্য বিখ্যাত। মধ্যযুগ, ভিক্টোরিয়ান যুগ এবং আধুনিকতার মিশ্রণে লন্ডনের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এবারে আসছে ইস্তানবুল, যেখানে প্রাচীন এবং আধুনিকের সম্মিলন ঘটে। এটি অত্যন্ত সুন্দর একটি শহর। এখানে রয়েছে আধুনিক মার্কেট, ওসমানীয় যুগের রাজপ্রাসাদ এবং ঐতিহাসিক মসজিদ। আধুনিকতা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির মিশ্রণ সিঙ্গাপুর শহরটি। এখানে রয়েছে মনোরম স্থাপত্য, যেমন সুপার ট্রি, বিশাল গ্লাস ডোম এবং পৃথিবীর সবচেয়ে বড় ফেরিস হুইল। ঐশী আলম, মোহনা সংবাদ। ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ।
2026 ফিফা বিশ্বকাপ বাংলাদেশের দর্শকদের জন্য টেলিভিশন ও ডিজিটাল উভয় মাধ্যমেই দেখার সুযোগ নিশ্চিত হয়েছে। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে এবার দেশের একাধিক টেলিভিশন চ্যানেল ও একটি ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ টেলিভিশন, সময় টিভি এবং টি স্পোর্টস বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে। সময় টিভি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। এর ফলে দর্শকদের বিদেশি সম্প্রচার মাধ্যমের উপর নির্ভরতা কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। প্রথম আলো শিরোনাম করেছে, হামের উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু। সৃজনশীল অর্থনীতিতে জোর, বরাদ্দ হবে 300 কোটি টাকা। ইরান যুক্তরাষ্ট্র সম্ভাব্য শান্তি আলোচনায় নতুন জটিলতা। এরপরে আছে দৈনিক ইত্তেফাক, চিকিৎসা সেবা প্রতিষ্ঠান বাড়লেও মনিটরিংয়ের সক্ষমতা বাড়েনি। ইউরোপের মাঠে ফুটবলে ঐতিহাসিক জয় বাংলাদেশের, তপু বর্মনের জোড়া গোল। তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দিতে চায় বাংলাদেশ, প্রতিরক্ষা শিল্পে পদক্ষেপ নেয়ার বার্তা তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর। এরপরে আছে সমকাল, শিরোনাম করেছে, হার্টের রিংয়ের দাম কমানোর নির্দেশনা বাস্তবায়ন হয়নি। বিদ্যুৎ খাতে অলস সক্ষমতার বিপুল ভার মানুষের উপর। খুলনায় 181 সন্ত্রাসীর তালিকা, গডফাদারদের নাম নেই। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সীমান্তে বিজিবি, জনগণ সতর্ক। বিএসএফের পুশিন চেষ্টা ব্যর্থ, সর্বত্র পাহারা বাংলাদেশের। আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে। বিএনপিতে এক নেতা এক পদ। যুগান্তরের শিরোনাম, বিদ্যুতের ক্যাপাসিটি চার্জের খেসারত দিচ্ছে জনগণ, 2033 সাল পর্যন্ত টানতে হবে ঘানি। নাগরিকের গোপন তথ্য ঠিকাদারের হাতে, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপে কারসাজি। ভঙ্গুর অর্থনীতিতে বড় বাজেট, ঘাটতি আর ঋণ নির্ভরতাই চ্যালেঞ্জ। সর্বশেষ আছে আমার দেশ, নিষিদ্ধ ছাত্রলীগকে অর্থদাতা 15 ব্যবসায়ী নজরদারিতে। সামরিক শিল্প বিকাশে পদক্ষেপ নেবে তুরস্ক বাংলাদেশ, যৌথ সংবাদ সম্মেলনের 2 পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশেও রাজনৈতিক হত্যায় ভারতের সম্পৃক্ততা। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। কাল শুরু বাজেট অধিবেশন, সরকারি দলের সংসদীয় সভা আজ। 2031 সাল নাগাদ করমুক্ত আয় সীমা 4.5 লাখে উন্নীতের পরিকল্পনা। শাহজালাল বিমানবন্দরের কার্গো শেডে ফের আগুন, ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন, সকালেই প্রতিবেদন দাখিল। স্টেশনের লোকবল সংকটে লালমনিরহাট বুড়িমারি রেলপথে অচলাবস্থা, ধীর গতিতে বাড়ছে শিডিউল বিপর্যয়, দ্রুত নিয়োগের আশ্বাস। এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।